আজকের এই ভিডিওটা অতি গুরুত্বপূর্ণ। দেখা মাত্র প্রত্যেকটা বাংলাদেশী নাগরিক এটা ভিডিওটা শেয়ার করে দিবেন, কারণ আমি যে তথ্যগুলো দিচ্ছি। নমস্কার প্রিয় দর্শক, ক্যালকাটা ডায়ালগস থেকে মনোজ দাসের প্রীতি ও শুভেচ্ছা নিন। ভারত বাংলাদেশ সম্পর্ক যে তলানিতে এসে দাঁড়িয়েছে এটা নতুন করে বলার কোনো অপেক্ষা রাখে না, কিন্তু তারও মধ্যেও এমন একটা নতুন বিষয় এসে গেছে যেটা বাংলাদেশ সরকারের প্রবল শিরোপীড়ার কারণ হয়ে উঠেছে। বিষয়টা হলো, বাংলাদেশ থেকে ভারতে অবৈধভাবে আসা মানুষজনকে চিহ্নিত করে তাদের আবার নিজেদের দেশে অর্থাৎ বাংলাদেশে ফেরত পাঠানোর ব্যবস্থা শুরু হয়ে গেছে ভারতের পক্ষ থেকে। এবং এই যে ব্যবস্থাটা শুরু হয়েছে এটা কিন্তু বাংলাদেশের সাথে কোনো রকম কথাবার্তা না বলেই, কারণ ভারত মনে করে এই ব্যাপারে বাংলাদেশের সঙ্গে কথা বলে কোনো লাভ হবে না, কথা বলার দরকারও নেই। কতজন অনুপ্রবেশকারীকে এভাবে ফেরত পাঠানো হয়েছে এ পর্যন্ত সে ব্যাপারে পাকাপাকি ভাবে কোনো পরিসংখ্যান এখনো পর্যন্ত ভারত সরকার বা ভারতের যে বিভিন্ন রাজ্য সরকার যারা আছেন তারাও দেননি, একত্রভাবে তো দেননি, আলাদা আলাদা ভাবেও দেননি। এর ফলে ব্যাপারটা হয়েছে কি, যে যেমন পারে উল্টো পাল্টা সংখ্যা দিয়ে যাচ্ছে, উল্টো পাল্টা একটা সংখ্যা। যেমন এই আমাদের এই পশ্চিমবঙ্গের এক নামী ইউটিউবার আজকেই তার এপিসোডে বললেন সংখ্যাটি নাকি 1300 কত একটা, মানে 1300-র মতনই। আদতে এই সংখ্যা সত্যের থেকে বহু বহু দূরে। এ ব্যাপারে আসামের মুখ্যমন্ত্রী একটি তথ্য দিয়েছেন। ডেকান হেরাল্ড পত্রিকা আসামের মুখ্যমন্ত্রী হেমন্ত বিশ্ব শর্মার বক্তব্য হেডলাইন করেছে। সেই বক্তব্যে কি বলা হয়েছে একটু পড়ছি আপনাদের কাছে। 30,000 declared foreigners disappeared. More to be pushed back to Bangladesh. Assam CM Sharma's announcement came despite Bangladesh's objection to the ongoing drive to push back illegal migrants to the neighboring nation. Border Guards Bangladesh detained several such persons, saying India did not share their address details for verification. অর্থাৎ ভারত এই যাদেরকে ফেরত পাঠানো হচ্ছে, তাদের যে ফেরত পাঠানো হচ্ছে এর সঙ্গে তাদের যে দেশের ঠিকানা, সেই ঠিকানা নাকি ঠিক মতো দেয়নি। তা তোমাদের দেশের লোক, তোমরা ঠিকানা জানো না, তাদেরকে বললেই তারা ঠিকানা দিয়ে দেবে, কিন্তু সেটা ভেরিফিকেশন করা যাচ্ছে না বলেই তারা নিতে চাইছে না তো, কিন্তু করবেটা কি? ভারতে ফেরত পাঠাবে, মানে যেটাকে পুশিনের ব্যাক পুশিন, মানে সেটা তো করতে পারবে না। সুতরাং আচ্ছা, এই ব্যাপারে আরেকটি বিখ্যাত পত্রিকা টাইমস অফ ইন্ডিয়া কি লিখছে দেখা যাক। আসাম পিকিং আপ বাংলাদেশি ইলিগ্যালস, ডাম্পিং দেম ইন নো ম্যানস ল্যান্ড, CM Hemanta Biswa Sharma said that 30,000 people, after being declared foreign nationals by various tribunals over the years, have disappeared. We have decided to speed up the process of detecting them. তার মানে এই যে খবরটা পাওয়ার পর যে বাংলাদেশিদের ফেরত পাঠানো হচ্ছে, এই খবরটা পাওয়ার পর কিন্তু দেখা যাচ্ছে যে 30,000-এর মতো বাংলাদেশি যারা ইতিপূর্বে বিভিন্ন ট্রাইব্যুনাল যাদেরকে অবৈধ অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করেছে, এবং 30,000 জন তারা হঠাৎ গায়েব হয়ে গেছে। এই হঠাৎ গায়েব হওয়াটাকে নানাভাবে ব্যাখ্যা অবশ্য চলছে। এরা সবাই অবৈধভাবে ভারতে এসে বসবাস করছিল এবং অনুপ্রবেশকারী চিহ্নিতকরণের কাজ যারা করছিলেন সেই সব ট্রাইব্যুনাল এদেরকে বিদেশি বলে চিহ্নিত করেছে। তাদের মধ্যে থেকে 30,000 জন তাদের খোঁজ পাওয়া যাচ্ছে না। আর যাদের খোঁজ পাওয়া যাচ্ছে না তাদের আত্মীয় স্বজনরা তাদের এখান থেকে দাবি উঠেছে
তারা বলছে যে হিমন্ত বিশ্ব শর্মা অসম সরকার তাদেরকে ফেরত পাঠিয়ে দিয়েছে জোর করে বাংলাদেশে। ব্যাপারটা তাহলে কি দাঁড়ালো বোঝা গেল? তাদের 30,000 জনের খোঁজ পাওয়া যাচ্ছে না। এই 30,000 জনকে তাদের আত্মীয় স্বজন যারা, তারা বলছে এদেরকে বাংলাদেশে পুশিং করা হয়েছে, অর্থাৎ ফেরত পাঠিয়ে দেওয়া হয়েছে, এইটা বলছে। হিমন্ত বিশ্ব শর্মা কিন্তু কিছু বলছেন না, বলছেন তারা ডিসঅ্যাপিয়ার্ড। তো বিভিন্ন সূত্র থেকে পাওয়া খবরে জানা যাচ্ছে দিল্লি, মহারাষ্ট্র, উত্তরপ্রদেশ, ঝাড়খণ্ড, বিহার, ত্রিপুরা ইত্যাদি সমস্ত রাজ্য থেকে ভারতের অন্তত 1000 কয়েক অনুপ্রবেশকারীকে তাদের দেশে ফেরত পাঠানো হয়েছে। অসম ছাড়া অনুপ্রবেশকারীদের সংখ্যা যেখানে সব থেকে বেশি, অর্থাৎ অনুপ্রবেশকারীদের স্বর্গরাজ্য হল পশ্চিমবঙ্গ। কিন্তু পশ্চিমবঙ্গ আশ্চর্যজনকভাবে এই ব্যাপারে কোনো তথ্য দেয়নি। তারা যে কোনো কাজ করছে সেটাও বোঝা যাচ্ছে না। মমতা ব্যানার্জির সরকার ক্ষমতায় থাকলে অবশ্য এই তথ্য পাওয়ার সম্ভাবনা খুবই কম, কারণ মমতা সরকারের কাছে এরা হলো দুধেল গাই। দুধেল গাই, যে গরু দুধ দেয় তাকে গৃহস্থ আদর করে রেখে দেয়। সুতরাং তাদের ফেরত পাঠালে মমতা ব্যানার্জির অসুবিধে। যাই হোক, পশ্চিমবঙ্গ কেন আলাদা সেটা আদতে রকেট সায়েন্স জানার দরকার নেই। বাংলাদেশে অনুপ্রবেশকারী বলতে সাধারণভাবে বোঝায় বাংলাদেশ থেকে চলে আসা মুসলিমরা। নরেন্দ্র মোদী সরকার নাগরিকত্ব সংশোধনী আইনে দেশের নাগরিকত্ব পাওয়ার ব্যাপারে মুসলমানদের অধিকার রাখেননি। এই নিয়ে পার্লামেন্টে ঝড় উঠেছিল খুব। কংগ্রেস, কমিউনিস্ট, এই টিএমসি এরা সমস্ত সেকুলার এবং মার্ক্সবাদীদের যে দল, তারা বলেছিল সংবিধানে ধর্মের জন্য কোনো ভেদাভেদ রাখেনি। তাহলে নাগরিকত্ব পাওয়ার জন্য ব্যাপারে অন্য দেশের হিন্দু, শিখ, বৌদ্ধ, পার্সিরা ভারতে এসে যদি নাগরিকত্ব পায়, তাহলে মুসলমানরা কেন পাবে না? অর্থাৎ বাংলাদেশের, পাকিস্তানের, আফগানিস্তানের মুসলমানরা কেন ভারতে এসে আশ্রয় পাবে না, যদি ওসব দেশের হিন্দুরা এসে এখানে আশ্রয় পায়? মোদী সরকারের সোজা সাপটা বক্তব্য ছিল হিন্দু মুসলমান দুটো পৃথক জাতি। এ কথা মোদী বলেননি, মহাত্মা গান্ধী বলেননি, একথা বলেছিলেন যারা দেশটাকে ধর্মের ভিত্তিতে ভাগ করতে চেয়েছিল। তো তারা বলেছিলেন যে হিন্দু মুসলমান তারা দুটো পৃথক জাতি, এরা কখনো একসঙ্গে বসবাস করতে পারে না। এই দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারত ভাগ করেছিল মুসলিম লীগ, মোহাম্মদ আলী জিন্না। তো যারা এভাবে নিজেদের জন্য আলাদা দেশ নিয়েছে, তারা তাদের নিজেদের দেশ ছেড়ে ভারতে কেন আসতে চাইবে? কেন? আর চাইলে কেনই বা তাদের আসতে দেয়া হবে? অন্য ধর্মের মানুষ পাকিস্তানে, বাংলাদেশে অত্যাচার সহ্য করতে না পেরে পূর্বপুরুষের ভিটেমাটি ছেড়ে ভারতে আসে, এটা সবাই জানে, সারা পৃথিবী জানে। মুসলমানরা তো তা নয়। তাহলে কেন নাগরিকত্ব পাবে তারা ভারতে এসে? তাদের আসার একটাই কারণ, তবু তারা আসে। নাগরিকত্ব পাক বা না পাক সেটা মাথায় না রেখেই তারা আসে। আসার একটাই কারণ, সেটা হলো ভারতে জীবন জীবিকা সহজলভ্য, সে কারণেই আসা। এখানে কাজ আছে, চাকরি আছে, চাকরি থাকলে টাকা আছে, টাকা থাকলে ভাত আছে, রুটি আছে। তো মনে পড়ছে হাওড়া মুম্বাই দুরন্ত এক্সপ্রেসে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা। বছর দেড়েক আগের কথা। সহযাত্রী হিসেবে যাচ্ছিলাম আমি মুম্বাইতে। সহযাত্রী হিসেবে পুরো কামরা জুড়ে ছিল বাংলাদেশি পরিবার, মানে বেশিরভাগই তাদের লোকজন। তাদের মধ্যে এক অল্প বয়সী বধূ, তার কিন্তু কোনো ওই বোরখা ইত্যাদির ব্যাপার ছিল না। অবশ্য বাঙালিদের মধ্যে বোরখার ব্যবহার ইদানিং বেড়েছে লেখাপড়া শিখবার পর, তার আগে বাড়েনি, এখন বাড়ছে। যাই হোক, এই অল্প বয়সী বধূটি নিজেই জানালো সাতক্ষীরার এক গ্রামে তার বাড়ি। তাদের পুরো পরিবার মুম্বাইতে এসেছে, নানান কাজ করে। বলতে বলতে তার অকপট স্বীকারোক্তি,
আমাদের গ্রামে আর কেউ থাকলো না, সব ইন্ডিয়ায় গেছে। তো কিন্তু এর ফলে ভারতের যারা ভূমিপুত্র তাদের অবস্থা তো খারাপ হতে চলেছে। অনেক বেশি করে প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হচ্ছে জীবন জীবিকার জন্য। দেশের সম্পদের ভাগিদার বাড়ছে, ভাগ হচ্ছে দেশের সম্পদ। ফলে সেকু মাকুদের বিরোধিতা সেটা ধোপে টেকেনি। সম্প্রতি দেশের সর্বোচ্চ আদালত, ভারতের সুপ্রিম কোর্ট পর্যন্ত সরকারের মতে সিলমোহর দিয়ে বলেছে, ভারত কোনো ধর্মশালা নয় যে খুশি চুরি চুরি করে আসবে এবং নাগরিক হয়ে জেকে বসবে। এজন্য কেউ যদি নরেন্দ্র মোদী সরকারকে হিন্দু বলে, হিন্দুদের সরকার বলে গালি দিতে চায়, তবে তাদের মনে রাখা উচিত যে এই দেশে 20 কোটি মুসলমান থাকে, তারা খেয়ে পরে আনন্দে বেঁচে আছে। তাদের যদি অপশন চাওয়া হয় যে তোমরা কি পাকিস্তানে যেতে চাও কিংবা বাংলাদেশে, তবে হয়তো একজনও বলবে না যে তারা ভারত ছেড়ে যেতে চায়। মূলত বাংলাদেশ থেকে আসা অবৈধ বসবাসকারী, আরো স্পষ্ট করে বলতে হয় মুসলিম অনুপ্রবেশকারীর সংখ্যা এদেশে 1.5 কোটি থেকে 2 কোটি। এটা ওই বাংলাদেশের কি যেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল তার দেয়া 26 লক্ষ ভারতীয় বাংলাদেশে থাকার মতো আষাঢ়ে গল্প নয়। ভারতের পার্লামেন্টে কংগ্রেসের ডেপুটি হোম মিনিস্টার, কংগ্রেসের, নরেন্দ্র মোদীর নয়, তার নাম ছিল শ্রীপ্রকাশ জয়সওয়াল, তিনি বলেছিলেন 1.5 কোটি। তারপরে 1.5 বছর আরো 10 বছর হয়ে গেছে, 10 বছর কেন আরো বেশি, 12-13 বছর হয়ে গেছে। এর মধ্যে বিজেপির কিরেন রিজিজু মন্ত্রী, তিনি পার্লামেন্টে বলেছেন যে সংখ্যাটি 2 কোটির কম নয় বাংলাদেশি অনুপ্রবেশকারী, তার মানে 2 crores প্লাস। সরকার সিদ্ধান্ত নিয়েছে এই অনুপ্রবেশকারীদের দেশ ছাড়া করবে। কাজটা খুব বড় কাজ। এদেশে আইনের শাসন আছে, সুতরাং সরকার চাইলেই যে সবকিছু করতে পারবে তা নয়, সরকারের ওপর আদালত। এই কারণে অসমে ট্রাইব্যুনাল বসেছে বাংলাদেশি অনুপ্রবেশকারীদের চিহ্নিত করার জন্য। চিহ্নিত করে ট্রানজিট ক্যাম্পে আটকে রাখবে। হাজার হাজার নয়, লাখ লাখ অবৈধদের বছরের পর বছর এভাবে আটকে রাখাটা, তাদের খাওয়া দাওয়ার ব্যবস্থা করা, এগুলো চারটিখানি কথা নয়। আর আটকে রাখার পরে বিচারে তাদের যদি দেশত্যাগের আদেশ দেয় আদালত, সেই আদেশ পালন করাটাও তো সহজ নয়। হবে কি করে সহজ? বাংলাদেশ মানতে চাইবে না যে এরা তাদের দেশের লোক। ভারত প্রমাণ দেবে তাদের কাছে। সে তো একটা প্রমাণ দিতে 2 কোটি লোককে করতে 200 বছর কেন 2000 বছর লেগে যাবে যদি ওই পথে চলতে হয়। আর ভারতের আদালতের রায় মানতে বাংলাদেশ বাধ্য নয়, নানান থ্যাকড়া তুলবে। তাহলে এই ফেরত পাঠানো হবে কি করে? খুব বাস্তবসম্মত পদ্ধতি নিয়েছে তাই ভারত সরকার। সেটা হলো স্রেফ পুশ ইন করে দাও, কোনো কথাবার্তা বলার কোনো দরকার নেই, পুশ করে দাও, ধাক্কা মারো, ঢুকিয়ে দাও বাংলাদেশ। ও দেশের পুলিশ বা সরকার এদের নিতে রাজি নয় কি রাজি নয় সেটা দেখার দরকার নেই। ভারত সেটাই করছে, সেই রাস্তা নিয়েছে। কি নিয়েছে এখন? 2 দেশের সীমানার মধ্যখানে থাকে অনেকটা নোম্যান্স ল্যান্ড, সেখানে গিয়ে ছেড়ে দেয়া হচ্ছে তাদের, বলে দেয়া হচ্ছে যাও তোমাদের নিজেদের দেশে। বাংলাদেশের বিজিবি তাদের ধরছে, ধরার পর হই হল্লা করছে, এটা কি ফেরত পাঠাবার পদ্ধতি? আসুন বসি 2 দেশের মন্ত্রী পর্যায়ে কিংবা সেক্রেটারি পর্যায়ে আলোচনা করি, পরীক্ষা করি সত্যি ওরা ফেরত পাঠাবার যোগ্য কিনা। শোনা যাচ্ছে বাংলাদেশের পররাষ্ট্র সচিব, এই পররাষ্ট্র উপদেষ্টা মিস্টার জনাব তৌহিদ হোসেন,
এরই মধ্যে এই বিষয়ে পাঁচখানা চিঠি দিয়ে ফেলেছেন ভারত সরকারকে, মানে বসবার আবেদন জানিয়ে যে এরকম ভাবে দয়া করে ফেরত পাঠাবেন না। ভারত জবাব দেয়নি। দু এক জায়গায় বর্ডার গার্ডস বাংলাদেশ পুশিনের যেই বিরোধিতা করেছে সেখান থেকে তাদেরকে সরিয়ে নিয়ে এসেছে ভারত। তারপর এমন জায়গায় নিয়ে গিয়ে ছেড়ে দিয়েছে যেখানে বাংলাদেশ বর্ডার গার্ডস নেই, সেখানে গিয়ে ছেড়ে দিয়েছে। এমনকি শোনা যাচ্ছে সুন্দরবন এলাকায় নিয়ে যাচ্ছে, সেখানে নৌকায় তুলে দিয়ে বলছে যাও ওপারে তোমাদের নিজেদের দেশে। এইভাবে রোহিঙ্গাদের দলকেও কিন্তু আন্দামানের কাছে নিয়ে গিয়ে সেখানে সমুদ্রে ছেড়ে দেয়া হয়েছে, নৌকায় তুলে লাইফ জ্যাকেট পরিয়ে লাইফ বোটে তুলে দেওয়া হয়েছে, যাও তোমাদের জায়গায়। তারা গিয়ে উঠেছে মায়ানমারে। এরকম ঘটনা ঘটছে। তো এই রোহিঙ্গাদের যেমন সমুদ্রে নামিয়ে দেওয়া হয়েছে, এদেরকে এই জায়গায় বাধা দেবে, নিয়ে যাওয়া হবে সুন্দরবনে। যা ওখান থেকে নৌকায় তুলে বলবে এপারে ইন্ডিয়া, ওপারে সুন্দরবন, ওপারে হচ্ছে বাংলাদেশ, আর একটা সাইড হচ্ছে সুন্দরবন। কোন দিকে যাবে? যেতে হবে সুন্দরবনে, বাঘ আছে, নইলে যেতে হবে বাংলাদেশে। ভারত কড়াকড়ি করে রেখে দিয়েছে। আসল কথাটা হচ্ছে অনুপ্রবেশকারীদের ফেরত পাঠাতে ভারত এবার দৃঢ় প্রতিজ্ঞ। কিন্তু এত বছর পর, বাংলাদেশের জন্ম ৭১-এর পর, এটা হচ্ছে ২০২৫, ৫৪ বছর পর। তো ৫৪ বছর পরে এতটা দৃঢ় প্রতিজ্ঞার কারণ কি? এর কারণ একটাই, সেটা হলো ইউনূস সরকার। ইউনূসের ভারতের সঙ্গে যে শত্রুতার লাইন নিয়েছে, এর প্রধান কারণ হলো সেইটা। ইউনূস সরকার সেধে নিয়ে এসেছে এই বিপদ। যাদের ফেরত পাঠাবার কথা হচ্ছে তাদের বড় অংশ ভারতে এসেছে ১৯৭১-এর পর, অর্থাৎ বাংলাদেশের জন্মের পর। বাংলাদেশকে ভারত নিজেদের আত্মীয় হিসেবে দেখে এসেছে এতদিন। তাই পাকিস্তান আমলে যাতায়াত নিয়ে সীমান্তে যে ভয়ঙ্কর কড়াকড়ি ছিল, সেটা বাংলাদেশ জন্মের পর ৭১-এর পর সেই কড়াকড়ির কিছুই ছিল না। এটা হাসিনার আমলেও যেমন ছিল না, তেমনি সব সরকারের আমলেই কিন্তু এই যাতায়াতটা, ওপার থেকে এপারে চলে আসা এবং আবার কাজকর্ম করে আবার কিছুদিন ওপারে গিয়ে থাকা, এবং ওপারেও এক সেট অনেকের, আমি জানি ওখানেও এক সেট বিবি বাচ্চা আছে অনেকের, এপারেও আবার এক সেট বিবি বাচ্চা আছে, এপারেও সংসার ওপারেও সংসার, যাওয়া আসা চলতই। এটা শুধু হাসিনার আমল নয়, সব সরকারের আমলেই কম বেশি ছিল। আর তারই ফলশ্রুতিতে আজ এদেশে এত বিরাট সংখ্যক বাংলাদেশিদের ভিড়। আজ দুদেশের সম্পর্কের মধ্যে যখন বড়সড় ফাটল এসেছে, তখন সেই বাংলাদেশি যারা ভারতে আছে তাদের মাথায় এসে নেমেছে বহিষ্কারের খাড়া। এর দায় তাই সম্পূর্ণভাবে বর্তায় ইউনূসের অপরিণামদর্শী বালখিল্য রাজনীতির। আবার বলছি, ইউনূস যদি ভারত বিরোধিতাকে আজ যে পর্যায়ে আছে সেই পর্যায়ে যদি না নিয়ে যেতেন, তাহলে কারোর ভারত ছেড়ে চলে যাওয়ার কোনো প্রশ্নই উঠত না। আজ থেকে ১ বছর ১.৫ বছর আগে আমি যে কথাটা বলেছি, আমার অভিজ্ঞতার কথা, তারা স্পষ্ট যাচ্ছে, বলতে যাচ্ছে তারা বাংলাদেশের সাতক্ষীরার থেকে আসছে, এপারে কাজ করে, এপারে বিভিন্ন রকম কাজ করে। তো এই যে ভয়ানক পরিস্থিতি তৈরি করেছে এই পুশ ইন এই যে ব্যবস্থা, তার ২-১টা উদাহরণ দিচ্ছি এখানে। ২টো উদাহরণ দিচ্ছি। গৌহাটি হাইকোর্ট একটি হেবিয়াস কর্পাস মামলা, মানে কেউ যখন গায়েব হয়ে যায় তাকে খুঁজে দেওয়ার দায়িত্ব পড়ে রাষ্ট্রের, সেই মামলাকে বলে হেবিয়াস কর্পাস। সেই হেবিয়াস কর্পাস এক মামলার পরিপ্রেক্ষিতে গৌহাটি হাইকোর্ট রাজ্য সরকারকে নির্দেশ দিয়েছে যে সেখানকার ২ ভাইয়ের, অবশ্যই তারা মুসলিম অনুপ্রবেশকারী বলে চিহ্নিত, তাদের হঠাৎ গায়েব হয়ে যাওয়া নিয়ে আদালতের কাছে নির্দেশ চেয়েছে তারা যেন রাজ্যকে বলে
তারা কোথায়, তাদেরকে যেন খুঁজে নিয়ে আসে। এই ভাই দুজনকে 2017 সালে একটি ট্রাইব্যুনাল অবৈধ এবং অনুপ্রবেশকারী হিসেবে চিহ্নিত করে। তারপর তাদের গোয়ালপাড়া, কবে 2017 সালে, তারপর 8 বছর চলে গেছে, তাদেরকে কোথাও পাঠানো যায়নি। তো গোয়ালপাড়া ট্রানজিট ক্যাম্পে তারা 3 বছর ছিল। তারপর তারা সেখান থেকে জামিন পায়, বেল পায়। এই বেল পাওয়ার পরও তারা দেশ ছাড়ছিল না, তারা ওখানটায় রয়েই গেছিল। এখন সরকার ওসব আইন কানুন, ওই যে আইনের দীর্ঘসূত্রিতা, লম্বা হাত আইনের, এটাকে আইনের সুযোগ নিয়ে তারা যেভাবে ছিল দেশকে বাঁচাবার জন্য, রাষ্ট্রকে বাঁচাবার জন্য, ভারতের মানুষকে তাদের সুবিধার জন্য তারা করছে কি, এখন ওই ধরো, ধাক্কা দাও, ওপারে পাঠাও, পুশ ইন। অবশেষে পুশ ইনের মাধ্যমে কাম তামাম। আরেকটি ঘটনার কথা বলছি, সুপ্রিম কোর্টে আর এক হেভিয়াস কর্পাস মামলা দায়ের করেছে 26 বছরের এক মুসলিম যুবক। তার মা ধুবড়ির মনোয়ারা বেওয়া, তার খোঁজ পাওয়া যাচ্ছে না। সম্ভবত তাকে ধরে পুশিন করে দেয়া হয়েছে বাংলাদেশে। তবে এই সান্ত্বনার কথা হিমন্ত বিশ্ব শর্মা বলেছেন, আদালত যাদের অবৈধ ঘোষণা করেছে এবং এদেশে আসার বৈধ কাগজপত্র নেই যাদের, তাদের ফেরত পাঠানো হবেই। এই বিপদ যে কত বড় বিপদ সেটা বুঝতে পারছে এখন আমার বাংলাদেশ। তাই তৌহিদ হোসেন ভারত সরকারের পায়ে ধরতে বাকি আছেন। 5খানা চিঠি দিয়েছেন ইতিমধ্যে ভারত সরকারকে, দয়া করে এইটা বন্ধ করুন, আমাদের সাথে বসুন, আলোচনা সাপেক্ষে আমরা কাদেরকে কিভাবে ফেরত নেওয়া যায় সেইগুলো দেখব। ভারত সরকার চিঠির উত্তরই দেননি। কেন উত্তর দেবে? 5 কেন, 50খানা চিঠি দিলেও উত্তর আসবে না। কারণ সম্পর্ক যেখানে শত্রুতার জায়গায় নিয়ে যাওয়া হয়েছে, চরম শত্রুতার জায়গায়, সেখানে নিয়ে গেলে কোনো আলোচনা আর হয় না। একটা হিন্দিতে একটা চমৎকার প্রবাদ আছে, যার বাংলা করলে এটা দাঁড়ায়, শত্রুতা করো ঠিক আছে, কিন্তু এমন শত্রুতা করো না যেখান থেকে পিছিয়ে আসা যায় না। অর্থাৎ শত্রুতারও একটা মান থাকতে হবে, পিছিয়ে আসার জায়গা রেখে শত্রুতা করতে হবে। ঠিক আছে, বাংলাদেশ সরকার সেই লাইনটা ভুলে গেছে। তারা এমন জায়গায় নিয়ে গেছে দুদেশের সম্পর্ক যেখান থেকে ফিরে আসার জায়গা আর দেখা যাচ্ছে না। অন্তত এই সরকার, এই ইউনূসের এই অবৈধ, এই বালখিল্য, অপরিণামদর্শী সরকার যতদিন ক্ষমতায় থাকবে সেটা দেখা যাচ্ছে না। এখনকার মতো এইখানেই রাখছি। ভালো থাকবেন, ধন্যবাদ।